গল্প তুমি ছিলে বলেই। কলমে দিশামণি। গল্পের শেষ অংশ। স্নেহা তার 15 লাখ টাকা ফেরত পেল আজ। তার মনে শান্তি যেন ফিরে এলো। এখন এই টাকা ব্যবহার করেই সে দীপ্রর কাছ থেকে নেয়া ঋণের টাকা ফেরত দেবে। একই সাথে কুদ্দুস মিয়ার টাকাও সে এখন ফেরত দিতে পারবে। টাকা হাতে পেয়েই স্নেহা রওনা দিল দীপ্রদের বাড়িতে। আজ সর্বপ্রথম সে দীপ্রকে তার টাকাটা ফেরত দেবে। সে চায় না তাদের কাছে কোনো ঋণ রাখতে, যা নিয়ে তারা পরবর্তীতে কথা শোনানোর সুযোগ না পায়। এদিকে দীপ্রদের বাড়িতে আজ সাজ রব। আজ দীপ্ররা সপরিবারে ঈশাদের বাড়িতে যাবে। দিলারা খাতুনের খুশি আজ আর ধরে না। সবকিছুর তদারকি আজ তিনিই করছেন। স্নেহা দীপ্রদের বাড়িতে এসে কলিং বেল চাপল। তার কিছু সময় পর দিলারা খাতুন এসে দরজা খুলে দিলেন। স্নেহাকে দেখে তিনি চরম বিরক্তি নিয়ে বললেন, তুমি আবার এসেছো আমাদের বাড়িতে? তোমার কি কোনো লজ্জা নেই? দীপ্র ভাইয়াকে ডেকে দিন, আমার ওনার সাথে কথা আছে। কি কথা আছে আমার ছেলের সাথে? হ্যাঁ, আমি কিছু বুঝি না ভেবেছ? নিশ্চয়ই আবার ওর কাছে হাত পাতবে। শোনো, আমার ছেলে দাতা হাতিম নয় যে তোমাকে সবসময় সাহায্য করবে। এখন দূর হও তো। এরই মধ্যে দীপ্র সেখানে উপস্থিত হয়ে যায়। সে বলে ওঠে, কি হয়েছে আম্মু? এত চেঁচামেচি করছো কেন? এই দেখ না, এই মেয়েটা আজ আবার সাহায্য চাইতে চলে এসেছে। কি মনে করেছে তা কি বুঝতে পারছি না। স্নেহা দীপ্রর সামনে এসে তার হাতে 5 লাখ টাকা তুলে দিয়ে বলে, আমি কোন সাহায্য চাইতে আসিনি। আপনাদের থেকে যে 5 লাখ টাকা নিয়েছিলাম তা ফেরত দিতে এসেছি। আমরা আপনাদের মতো এত ধনী নই ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আমাদের কোন আত্মসম্মান নেই। বারবার লোকের কাছে হাত পাতি না আমরা। বলেই স্নেহা চলে যেতে উদ্যত হয়। দীপ্র তাকে পিছু ডেকে বলে, এত টাকা হঠাৎ কোথায় পেলি তুই? দিলারা খাতুন বলে উঠলেন, বুঝতে পারছিস না? এসব মেয়েদের কি ব্যবসার অভাব আছে নাকি? জারজ মেয়েরা আর কত ভালো হবে। স্নেহা আজ আর সহ্য করতে পারল না। দিলারা খাতুনের উদ্দেশ্যে বলল, আপনি নিজের মুখে লাগাম লাগান চাচি। আপনি যদি আপনার বড় না হতেন তাহলে আমি। তাহলে কি করতে তুমি? দেখেছিস দীপ, এই মেয়ে আমাদের বাড়িতে এসে আমাদেরই হুমকি দিচ্ছে। স্নেহা দিলারা খাতুনের এমন ব্যবহারে ভীষণ রেগে যায়। সে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, একজন নারী হয়ে আপনি আমার সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন তা শোভনীয় নয়। আপনি নারী জাতিকে কলঙ্কিত করেছেন। তবে কি জানেন তো, এই পৃথিবীতে কোনো কিছুর প্রতিবাদ থেকে আমরা বঞ্চিত হই না। ভালো কাজের যেমন ভালো ফল পাই, তেমনি খারাপ কাজের পরিণামও আমাদের ভোগ করতে হয়। আজ আপনি আমাকে যেভাবে অপমান করলেন, দেখবেন একদিন আপনাকে এর থেকেও 1000 গুণ বেশি অপমানের শিকার হতে হবে। তোমার তো সাহস কম নয়, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে এই অভিশাপ দিচ্ছ। এক্ষুনি বের হও। যাচ্ছি আমি।
আপনাদের বাড়িতে থাকার জন্য তো আর আসিনি, বলেই স্নেহা বেরিয়ে যায়। স্নেহা চলে যেতেই দিলারা খাতুন দীপ্রর সামনে নাটক করে বলতে লাগলেন, দেখলি তো ওই মেয়ের কি দুঃসাহস, আমাকে কিভাবে অপমান করল। তুই ওকে কিছু বললি না কেন? আমি কেন কিছু বলবো আম্মু? তোমার কি দরকার ছিল ওকে এমন জঘন্য কথা বলার? একটা মেয়ের কাছে তার চরিত্র কতটা গুরুত্বপূর্ণ তুমি জানো না? কারো সম্পর্কে মন্তব্য করার আগে একটু ভেবে তো নাও। শুধু শুধু ব্যাপারটাকে অতিরঞ্জিত করছো কেন? ওহ, এখন তো সব দোষ আমার। আমি তো সব দোষ করেছি, তুই শুধু আমার দোষটাই দেখলি, আর ওই মেয়ে যে আমাকে এত কিছু বলল সেটা কিছু না। আম্মু, এখন আমরা একটা জায়গায় যাচ্ছি, এখন কি এসব ঝামেলা না করলেই নয়? তুমি আর আমাকে এ ব্যাপারে কিছু বলো না। আর পারলে নিজেকে শোধরানোর চেষ্টা করো, সবসময় এত বাড়াবাড়ি ভালো লাগে না। হাসপাতালের করিডোরে উদ্বিগ্নতার সাথে পায়চারি করছেন রাজীব চৌধুরী। ভিতরে রাহাতের চিকিৎসা চলছে। একজন ডাক্তার বাইরে এলে তিনি এগিয়ে গিয়ে তাকে শুধান। আমার ছেলের অবস্থা এখন কেমন? আগের থেকে বেটার, তবে ক্ষতগুলো বেশ গভীর। ঠিক হতে সময় লাগবে, দেখে মনে হচ্ছে কেউ খুব বাজে ভাবে পিটিয়েছে। কিন্তু ওনার এই অবস্থা হলো কিভাবে? রাজীব চৌধুরী থতমত খেয়ে যান। সত্যিকারের ঘটনা তো এভাবে সবার সামনে বলা যাবে না, তাই তিনি বললেন, কলেজে মারামারি করতে গিয়ে এই হাল। নিপুণ থম মেরে বসে আছে বেকনিতে। তার মধ্যে আজ একটু অন্যরকম অনুভূতি কাজ করছে। কিছুই ভালো লাগছে না। এর মধ্যে হঠাৎ করে সে ভীষণ শীত অনুভব করতে লাগল। মাথাও ভীষণ ব্যথা করছিল, তাই সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তার শরীরের উষ্ণতা বাড়তে লাগল। নিপুণ বুঝতে পারল তার জ্বর এসেছে। গত কয়েকদিন থেকে তার উপর দিয়ে যা স্ট্রেস যাচ্ছে তাতে এমন হওয়াই স্বাভাবিক। নিপুণ কম্বল গায়ে টেনে নিয়ে গোঙাতে লাগলো। কিছু সময় পর রুদ্র ঘরে এলো। নিপুণকে এভাবে গোঙাতে দেখে সে হতবাক হয়ে গেল। ছুটে গিয়ে টেনে বসলো নিপুণের পাশে। নিপুণের মাথায় হাত দিয়েই সে বুঝতে পারল তার জ্বর এসেছে। রুদ্র ভীষণ অস্থির হয়ে উঠল। দ্রুত ডাক্তারকে ফোন করে খবর দিল। শুধু ডাক্তারকে দেখেই ক্ষান্ত হলো না সে। নিজে নিপুণের মাথায় জলপট্টি করতে লাগল। নিপুণ এমতাবস্থায় গোঙাতে গোঙাতে বলছিল, আমায় মুক্তি দিন, আমায় যেতে দিন এখান থেকে। আমার একটুও ভালো লাগছে না। রুদ্র নিপুণের মাথায় চরম আবেশে হাত বুলিয়ে দিয়ে বলল, আর বেশি দিন তোমায় অপেক্ষা করতে হবে না। আমি নিজে থেকেই তোমায় মুক্তি দেব, কিন্তু তার আগে যে আমার অনেক জরুরি কাজ বাকি আছে। রাজীব চৌধুরী রাহাতের পাশে এসে বসলেন। অনেক আগেই রাহাতের জ্ঞান ফিরেছে। রাহাত নিজের বাবাকে কপট রাগ দেখিয়ে বলতে লাগল, তুমি এত কিছুর পরও চুপ করে থাকবা ড্যাড? ভাইয়ার বাড়াবাড়ি কিন্তু এবার চরম পর্যায়ে পৌঁছে গেছে। ও কিনা শেষ পর্যন্ত একটা বাইরের মেয়ের জন্য আমাকে এভাবে মারল। এজন্যই সবাই বলে পর কখনো আপন হয় না। রাহাত, কি বলছো তুমি এসব? ঠিকই তো বলছি আমি। ওই রুদ্র চৌধুরী তো আমার নিজের ভাই নয়।
তোমার রক্ষিতার মেয়েও। অথচ আমি তোমার বিয়ে করা বউয়ের ছেলে হলেও তুমি আমার থেকে বেশি ওকে গুরুত্ব দাও। এজন্যই তো নিজের পরে ওকে এমপি বানিয়েছো। আর কোনোদিন যেন তোমার মুখে আমি এমন কথা না শুনি। তোমরা দুজনেই আমার সন্তান। আমার কাছে তোমরা দুজনেই সমান। যদি তাই হয়ে থাকে তাহলে তুমি ভাইয়াকে কেন সবসময় সমীহ করে চল? ওর এত বাড়াবাড়ি কেন সহ্য করো? সব সময় এত উত্তেজিত হয়ে থাকলে হয় না। রুদ্র ঠান্ডা মাথায় কাজ করে সব সময়। আজ যদিও বা যা করেছে সেটা রাগের মাথায় ছিল। যাই হোক, এই ব্যাপারটা সামলাতে হলে আমাদেরও ঠান্ডা মাথায় চাল চালতে হবে। কি করবোটা কি তাহলে আমরা? আমি ইতিমধ্যেই সব প্ল্যান সাজিয়ে নিয়েছি। তুমি শুধু একবার সুস্থ হয়ে বাড়িতে ফিরে চলো, তাহলেই সব দেখতে পারবে। নিপুণ নিভু নিভু চোখে তাকিয়ে আছে রুদ্রর পানে। এই লোকটা সত্যিই তাকে ভীষণভাবে অবাক করে দিচ্ছে। আজ তার সম্পূর্ণ নতুন এক চেহারা উন্মোচিত হয়েছে নিপুণের সামনে। আজ নিপুণ অসুস্থ জন্য রুদ্র নিজে তার সেবা করছে। এ যেন নিপুণের কাছে এক অবিশ্বাস্য দৃশ্য। কিছুক্ষণের মধ্যে ডাক্তার এলো। ডাক্তার এসে নিপুণের জ্বর মেপে বলল, ওনার গায়ে তো খুব জ্বর। যেই মেডিসিনগুলো লিখে দিচ্ছি এনে খাওয়ান, ঠিক হয়ে যাবে। এগুলো খেলেই কি ও ঠিক হয়ে যাবে? হওয়ারই তো কথা। যাই হোক, আপনি কি ওনার মাথায় জলপট্টি দিয়েছেন? জি। তাহলে ঠিক আছে, আশা করি এই ওষুধে কাজ হবে। ডাক্তার প্রস্থান করল। রুদ্র নিপুণের কপাল আলতো করে হাত বুলিয়ে দেখে কপাল এখনো যথেষ্ট গরম। নিপুণের জন্য তার ভীতি চিন্তা হচ্ছিল। সে উঠে ওষুধ আনতে যাবে এমন সময় নিপুণ রুদ্রর হাত আটকে ধরল। আলতো স্বরে বলল, দয়া করে আমাকে ছেড়ে যাবেন না। আমার ভীষণ ভয় করছে। তুমি ভয় পেও না। আমি এখানেই আছি। নিজেদের বন্ধুদের সাথে হ্যাং আউট করে বাড়িতে ফিরল ঈশা। ঈশাকে বাড়িতে ফিরতে দেখে তার সৎমা মালিনী বেগম বলে উঠলেন, কোথায় গিয়েছিলে তুমি? আজ তোমাকে দেখতে আসছে ছেলের বাড়ি থেকে। আজকের মতো একটা জরুরি দিনে তুমি কাউকে কিছু না বলে এভাবে বাইরে চলে গেলে কেন? তোমার কি কোন কাণ্ডজ্ঞান নেই? ঈশা ফুঁসে উঠে বলে, এই একদম চুপ। আমার উপর একদম দাদাগিরি করতে আসবে না। তোমাকে আমার বাবা কিন্তু আমার মা করে আনেনি, এনেছে এই বাড়ির কাজের লোক করে। সেই কথা কিন্তু ভুলবে না। মালিনী বেগম চুপ করে যান। ঈশার এইরকম ব্যবহারের জন্যই তার সাথে কথা বলতে যান না তিনি। ঈশা মালিনী বেগমের সামনে দিয়ে যাওয়ার সময় তার নাকে বিশ্রী একটা গন্ধ ভেসে আসে। মালিনী বেগম নাক চেপে ধরে বলেন, তুমি আজ আবার ড্রিঙ্ক করেছ? ঈশা রেগে গিয়ে বলল, হ্যাঁ করেছি, তাতে তোর কি? ঈশা, ভদ্রভাবে কথা বলো। আমি তোমার গুরুজন হই। ঈশা এগিয়ে এসে মালিনী বেগমের গলা টিপে ধরল। মালিনী বেগমের শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। তিনি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকেন। ঈশা যেন এই ঘটনায় পৈশাচিক আনন্দ পায়। আরো জোরে গলা টিপে বলতে থাকে, নিজের ভালো চাইলে আমার ব্যাপারে ইন্টারফেয়ার করা থেকে বিরত থাকবি, না হলে কিন্তু একদম জানে মেরে দেব। কথাটা বলেই মালিনী বেগমের গলা ছেড়ে দেয় ঈশা, অতঃপর এগিয়ে যেতে থাকে সামনের দিকে। মালিনী বেগম জোরে শ্বাস নিতে থাকেন। তিনি গোঙাতে গোঙাতে বলেন, এই মেয়েটা একদম নিজের বাবার মতো ভয়ানক হয়েছে।
আমার তো ভীষণ ভয় হচ্ছে সেই বাড়ির জন্য যেখানে ও বউ হয়ে যেতে চলেছে। দীপ্ররা সপরিবারে পৌঁছে গেছে ঈশাদের বাড়িতে। ঈশার বাবা ইমাম চৌধুরী তাদের সবাইকে আপ্যায়ন করছেন। মালিনী বেগমও উপস্থিত আছেন সেখানে। ইমাম চৌধুরী আজিজ খানের সামনে নিজের ধন সম্পত্তি নিয়ে বেশ বড়াই করে চলেছেন। আজিজ খান সব চুপচাপ শুনছেন। তবে দিলারা খাতুন তো আর চুপ থাকার মানুষ নন। তিনিও ইমাম চৌধুরীর সাথে পাল্লা দিয়ে নিজেদের স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে বড়াই করে চলেছেন। তিনি বলছেন, আমাদের তো বাড়ি গাড়ির কোন অভাব নেই। শহরে আমাদের 10টা বড় বাড়ি আছে, বিএমডব্লিউ আছে 8টা। সামনের বছর তো আমাদের ল্যাম্বরগিনি কেনারও কথা আছে। নিজের স্ত্রীর কথা শুনে কাশতে শুরু করলেন আজিজ খান। ইমাম চৌধুরী মিটিমিটি হাসতে লাগলেন। দীপ্র বলে উঠল, আহ আম্মু, তুমি চুপ করো না। দিলারা খাতুন ফিসফিস করে বললেন, আমি কি ভুল কিছু বলে ফেললাম? দিশা তার প্রশ্নের জবাবে বলল, ভুল নয় তো কি, আমরা ল্যাম্বরগিনি কিভাবে কিনব মমো? তোমার মাথা ঠিক আছে তো? দিলারা খাতুন নিজের এই বোকামিতে মনে মনে ভীষণ লজ্জা পেলেন। তবে নিজের দোষ স্বীকার করার মানুষ তিনি নন। তাই তো নিজের সাফাই গেয়ে বললেন, সে তো আমি এমনি কথার কথা বলেছি, কিন্তু আমাদের তো কম কিছু নেই, তাই না? ইমাম চৌধুরী মালিনী বেগমকে উদ্দেশ্যে করে বললেন, যাও দেখো তো ঈশা তৈরি হলো কিনা। ওনারা তো অনেকক্ষণ হলো এসেছেন। মালিনী বেগম মাথা দুলিয়ে যেতে উদ্যত হলেন, এমন সময় ঈশা সেখানে এসে উপস্থিত হলো। তার পরনে কালো রঙের একটা সিল্কের শাড়ি। ভীষণ স্টাইলের সাথে সে এগিয়ে এসে নিজের বাবার পাশে সোফায় পায়ের উপর পা তুলে বসল। ঈশার এই অ্যাটিটিউড দীপ্রর একদম ভালো লাগলো না। এভাবে কেউ গুরুজনদের সামনে পায়ে পা তুলে বসে? দীপ্র বিরক্ত হলো খুব। ঈশাকে দেখে খুশিতে গদগদ হয়ে গেলেন দিলারা খাতুন। বিশেষ করে ঈশার গা ভর্তি হীরার গহনা তাকে মুগ্ধ করে দিল। তিনি ঈশার প্রশংসা করে বললেন, বাহ, তোমাকে দেখতে তো ছবির থেকেও সুন্দর লাগছে। ঈশা মৃদু হেসে বলল, ধন্যবাদ। ইমাম চৌধুরী নিজের মেয়ের প্রশংসা করে বলতে লাগলেন, আমার মেয়ে দেখতে যেমন সুন্দরী তেমনি অনেক ট্যালেন্টেডও। কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, সেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তবুও ও কিন্তু একদম সাধারণ বাঙালি মেয়ের মতোই। ও চায় সংসার করতে। ভালোই তো। আমি আমার ছেলের জন্য এমন মেয়েই তো খুঁজছিলাম। ঈশা হঠাৎ করে দিলারা খাতুনকে প্রশ্ন করে বলল, তা আপনার ছেলের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? মানে কোথায় পড়াশোনা করেছেন উনি? ও তো ব্রাক ইউনিভার্সিটিতে পড়েছে। রিয়ালি? কেন, বিদেশে পড়ার যোগ্যতা ছিল না বুঝি? দীপ্র এবার ভীষণ অপমানিত বোধ করে। সে আর সহ্য করতে না পেরে বলে, আমার যোগ্যতা কি সেটা আপনাকে জানতে হবে না। আম্মু তুমি চলো এখান থেকে, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। দিলারা খাতুন দীপ্রর উদ্দেশ্যে বলে, আরে তুই রেগে যাচ্ছিস কেন? ঈশা নিশ্চয়ই মজা করছে।
তাই না? ঈশা সাফ বলে দেয়। ঈশা চৌধুরী কখনো মজা করে না। আমি ভীষণ পরিমাণে স্ট্রেইট ফরওয়ার্ড। দিশাও এবার দিলারা খাতুনের কানে কানে বলল, এই মেয়েকে তো আমার সুবিধার লাগছে না, কিভাবে ভাইয়াকে ইনসাল্ট করলো। এখানে সম্বন্ধ না হলেই ভালো হবে। তুই চুপ কর। এই মেয়ে আমাদের জন্য সোনার ডিম পাড়া হাঁস। একে হাতছাড়া করা যাবে না। একবার শুধু বিয়েটা হয়ে যেতে দে, তারপর দেখি সেই মেয়েকে আমি কিভাবে টাইট দেই। এখন না হয় ওর এই সব একটু সহ্য করে নিলাম। ঈশা দিলারা খাতুনকে এভাবে ফিসফিস করে কথা বলতে দেখে বলল, আপনার কি ফিসফিসানি রোগ আছে নাকি? দিলারা খাতুন ভীষণ অপমানিত বোধ করলেন। তবে সেটা প্রকাশ না করে বললেন, তেমন কিছু না। এরপর তিনি ইমাম চৌধুরীর উদ্দেশ্যে বললেন, তাহলে বিয়ের ব্যাপারে কথা বলা যাক। দীপ্র, আজিজ খান, দিশা সবাই দিলারা খাতুনের এই বাড়াবাড়িতে প্রচণ্ড রকমের বিরক্ত হয়ে যায়। কিন্তু দিলারা খাতুন সেসব কিছু পরোয়া করেন না। এর মধ্যে ঈশা বলে ওঠে, আমি আপনার ছেলেকে বিয়ে করব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? ওকে এই বাড়িতে ঘরজামাই হয়ে থাকতে হবে। দীপ্র বলে ওঠে, ব্যাস, এবার সব সীমা পেরিয়ে গেছেন আপনি। আম্মু, তুমি এখনই উঠবে নাকি আমরা তোমাকে এখানে ফেলেই উঠে যাব? দিলারা খাতুন কাচুমাচু মুখ করে উঠে দাঁড়ান। তারা বেরিয়ে যেতে ধরলে ঈশা এগিয়ে এসে দিলারা খাতুনকে বললেন, যাওয়ার আগে যেই চা নাস্তা খেলেন সেই বাটিগুলো পরিষ্কার করে দিয়ে যান। দীপ্র বলল, আপনি কিন্তু আমাদের অপমান করছেন। তোরা তো এটারই যোগ্য। কি ভেবেছিস কি তোরা? তোদের ব্যাপারে আমি কোন খোঁজ নেইনি। ছিলি তো ফকিরের ঘরের ফকিন্নি, তারপর ভাগ্যক্রমে আঙুল ফুলে কলা গাছ হয়েছিস। তোদের তো আমাদের মতো এমন খানদানি ব্যাপার স্যাপার নেই। ছোটলোক সবসময় ছোটলোকই থেকে যায়। দিলারা খাতুন ভীষণ অপমানিত হলেন। তার চোখে জল চলে এলো। আজিজ খান বলে উঠলেন, ভদ্রভাবে কথা বলো। এই বুড়ো চুপ থাক। তোকে কে কথা বলতে বলেছে? ঈশার এই ব্যবহারে ইমাম চৌধুরীও বিব্রত হন। মালিনী বেগম অবাক হন না, কারণ ঈশার থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। দিলারা খাতুন হঠাৎ করে পাতাল সামলাতে না পেরে পাশের একটি ফুলদানির সাথে ধাক্কা খান। তার হাত লেগে ফুলদানি মাটিতে পড়ে ভেঙে যায়। ঈশা এটা দেখে চিৎকার করে বলে ওঠে, শালির ঘরের শালি, এটা কি করলি তুই? আমার প্রিয় ফুলদানি ভেঙে দিলি। জানিস আমি লন্ডন থেকে এনেছিলাম এটা। এটার জন্য 50,000 টাকা দিয়ে যা। দীপ্র ঈশার গালে ঠাস করে চর বসিয়ে দেয়। ঈশা গর্জে বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? ঈশা চৌধুরীর গায়ে। এবার দেখ এর পরিণাম কত ভয়ানক হয়। নিপুণ এখন মোটামুটি সুস্থ। তার শরীর এখন আগের থেকে অনেক ভালো আছে। সে এখন অনেকটাই আরাম বোধ করছে। সুস্থ হওয়ার পর সে আড়মোড়া ভেঙে উঠে বসেছে।
অপেক্ষা করছে রুদ্রর আশার। অবশেষে নিপুণের আশা পূরণ করতে রুদ্র ফিরে আসে। নিপুণকে বসে থাকতে দেখে সে বলে, তুমি কি এখন সুস্থ বোধ করছো? রুদ্রর প্রশ্নে নিপুণ হ্যাঁ বোধক মাথা নাড়ায়। রুদ্র অনেকটা নিশ্চিত হয় নিপুণের সুস্থতার কথা শুনে। গতরাতে সে ভালো করে ঘুমাতেই পারেনি, নিপুণের অসুস্থতা তাকে একদম নাড়িয়ে রেখে দিয়েছিল। নিপুণ আচমকা রুদ্রের উদ্দেশ্যে বলে ওঠে, আপনি আসলে কি চান? রুদ্র অবাক হয়ে বলে, আমি কি চাই মানে? আপনাকে আমি ঠিক বুঝতে পারছি না মিস্টার রুদ্র চৌধুরী। আপনি মানুষটা ভীষণ অন্যরকম। আমার চোখে আপনি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম একজন মানুষ, যে এক অসহায় মেয়েকে খুন করেছে, আমার মাকে অপহরণ করেছে, প্রতি মুহূর্তে আমাকে ব্ল্যাকমেইল করে নিজের স্বার্থ উদ্ধার করেছে। এতটাই জঘন্য সে? সেই জন্য আপনি আমার ঘৃণার পাত্র। কিন্তু রুদ্র অদ্ভুত ভাবে হাসে। অতঃপর নিপুণের উদ্দেশ্যে বলে, রুদ্র চৌধুরীকে তুমি কখনোই চিনতে পারবে না নিপুণ, তাই চেনার চেষ্টাও করো না। নিপুণ রুদ্র চৌধুরীর উদ্দেশ্যে বলে, আপনি আমায় বাঁচিয়ে রেখেছেন কেন বলুন তো? প্রজ্ঞার মতো আপনি তো আমাকেও মেরে ফেলতে পারতেন। এই ব্যাপারে তো আমি আগেই তোমাকে বলেছি, আপনি যা বলেছেন তা ঠিক নয়। আপনি যদি সত্যিই আমায় কষ্ট দিতে চাইতেন এখানে এনে আমার উপর টর্চার করতেন, কিন্তু আপনি তো সেটা করেননি, উল্টো আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছেন। আমার জন্য নিজের ভাইকে আঘাত করেছেন, আমার জ্বর হওয়ায় সারা রাত জেগে আমার সেবা করেছেন। এসব কিছু তো আপনার চরিত্রের সাথে যাচ্ছে না। তাহলে আমার কি করা উচিত? তোমার উপর টর্চার করা উচিত। আপনার চরিত্রের সাথে সেটাই পারফেক্ট। কিন্তু আপনি তো একদম ভিন্ন কিছু করছেন। আসলে আপনি চাইছেনটা কি বলুন তো? যদি বলি তোমাকে আগলে রাখতে চাইছি তাহলে বিশ্বাস করবে তো আমার কথা? না। রুদ্র আবারও অবদ্ধ হাসি দেয়। বিনাবাক্য ব্যয়ে সে স্থান ত্যাগ করে। রুদ্র চলে যাবার পর নিপুণ দীর্ঘ শ্বাস ত্যাগ করে। তার কাছে এখনো সবকিছু অবদ্ধই রয়ে গেল। কয়েকদিন পর স্নেহা তার বাবাকে নিয়ে গ্রামে ফিরে এসেছে। ইতিমধ্যে কুদ্দুস মিয়ার থেকে নেয়া টাকাও সে শোধ করে দিয়েছে, তাই তার উপর থেকে এখন সব ধরনের চাপ কমে আছে। স্নেহার বাবা আব্বাস খানও এখন অনেকটাই সুস্থ। বাড়িতে ফিরে তিনি এখন বিশ্রাম নিচ্ছেন। স্নেহা তার বাবার জন্য তার ঘরেই খাবার নিয়ে আসে। স্নেহাকে খাবার নিয়ে আসতে দেখে তার বাবা তার উদ্দেশ্যে বলে, তোর উপর দিয়ে নিশ্চয়ই এই কয়দিন খুব ঝড় গেছে, তাই না মা? স্নেহা মলিন হেসে বলে, হ্যাঁ তা তো গেছেই। তোমার অসুস্থতার প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ আমাকে যে মানসিক পীড়া দিয়েছে তা বলে বোঝানো সম্ভব নয়। আমার বারবার মনে হচ্ছিল এই বুঝি তোমায় হারিয়ে ফেলব। বুঝতে পারছি তুই আমার জন্য অনেক চিন্তায় ছিলি। তার বলতে, কিন্তু এখন যে তুমি একদম সুস্থ হয়ে উঠেছ আমি তাতেই খুশি। এবার দেখবে সবকিছু একদম ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার অসুস্থতার খবর তোর চাচারা পায়নি? তারা কি একবার আমাকে দেখতেও আসেনি? স্নেহা এবার কোন ভনিতা ছাড়াই বলে দেয়।
এসেছিল তো। তোমার ভাই এসেছিল তোমায় দেখতে, কিন্তু দেখা করলো না যে। আব্বু, তুমি এই সত্যটা এবার মেনে নাও যে তোমার ভাই বদলে গেছে। শহরের হাওয়া লেগেছে তার গায়ে। আব্বাস খান দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি অনেক দিন থেকেই বুঝতে পেরেছেন তাই ভাই তার থেকে দূরত্ব রেখে চলছে। হয়তো স্ট্যাটাস মিলছে না জন্য। তবে এখন তার একমাত্র চিন্তা নিজের মেয়েটাকে নিয়ে। স্নেহা তার নিজের মেয়ে হলেও বড় আদর করেছেন। কখনো স্নেহাকে তার আসল সত্যটা জানতে দেননি। যে স্নেহা তার নিজের মেয়ে নন। তিনি ভেবেও রেখেছেন স্নেহাকে কখনো সত্যটা জানতেও দেবেন না। তবে এখন তার চিন্তা স্নেহার ভবিষ্যৎ নিয়ে। নিজের অসুস্থতায় তিনি বড্ড বাজে ভাবে অনুভব করেছেন তাকে ছাড়া স্নেহা কতটা অসহায়। তার শরীরের অবস্থা এখনো খুব বেশি ভালো না। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই আব্বাস খান চান তিনি জীবিত থাকা অবস্থাতেই স্নেহার হাত অন্য কারো হাতে তুলে দিতে। এজন্যই তিনি স্নেহার বিয়ের ব্যাপারে ভাবছেন। এই চিন্তা থেকেই তিনি স্নেহাকে বললেন, আচ্ছা স্নেহা, তোর তো বিয়ের বয়স প্রায় হয়ে গেছে। আমি যদি এখন তোকে বিয়ে দিতে চাই তোর কোন আপত্তি আছে? না আব্বু, আমার কোন আপত্তি নেই। আমি জানি তুমি যা সিদ্ধান্ত নেবে সেটা আমার ভালোর জন্যই নেবে। আমি যোগ্য পাত্র দেখে তার হাতে তোকে তুলে দেব। কিন্তু আমি চলে গেলে যে তুমি একা হয়ে যাবে আব্বু। তুই আমার চিন্তা করিস না স্নেহা। এবার তুই নিজের ভালোটা বুঝতে শেখ। রাজীব চৌধুরী রাহাতকে নিয়ে বাড়িতে ফিরল। রাহাতকে ফিরতে দেখে রুদ্র ভীষণ রেগে যায়। সে রেগে গিয়ে বলে, এই কুলাঙ্গাটাকে কেন ফিরিয়ে আনলে? রাজীব চৌধুরী কিছু বলতে যাবেন তার আগেই রাহাত বলে উঠল, আমার বাড়িতে আমি ফিরব তাতে তোমার কি অসুবিধা ব্রো? ভুলে যেও না এই বাড়িতে তোমার যতটা না অধিকার তার থেকে বেশি অধিকার আমার। কারণ আমি রাজীব চৌধুরীর বিয়ে করা বউয়ের সন্তান কোন রক্ষিতার নয়। রুদ্রের রাগ এবার মাত্রা ছাড়িয়ে গেল। এমনিতেই সে রাহাতের উপর রেগে ছিল। এই ঘটনা তার রাগ আরো বাড়িয়ে দিল। সে রাহাতের দিকে ছুটে গিয়ে তার নাক বরাবর ঘুষি মারল। এরপর আরো প্রহার করতে যাবে তার আগেই রাজীব চৌধুরী তাকে থামিয়ে দিল। রুদ্র হুঙ্কার দিয়ে বলল, তুমি নিজের ছোট ছেলেকে সামলাও। দ্বিতীয়বার যেন ও আমার মায়ের ব্যাপারে এমন জঘন্য কথা না বলে। এমন বললে কিন্তু আমি ওকে একদম শেষ করে দেব। কারণ আসল সত্যটা তুমি আর আমি খুব ভালো করেই জানি। আমার মা কোন রক্ষিতা ছিল না, তিনি ছিলেন। আমি রাহাতকে সব বুঝিয়ে বলবো। রুদ্র, তুমি শান্ত হও। রাহাত, আমার সাথে ঘরে চলো। এই বলে তিনি জোরপূর্বক রাহাতকে ঘরে নিয়ে যায়। এদিকে রুদ্র রাগে ফুঁসতে থাকে। ঘরে এসেও রাগে ফুঁসতে থাকে রাহাত। রাজীব চৌধুরী রাহাতকে বলেন, তোমায় না বলেছিলাম বাড়িতে এসে কোন ঝামেলা না করতে? তুমি আমার কথা শুনলে না কেন? তুমি চুপ করো ড্যাড। তুমি শুধু আমার উপরই রাগ দেখাতে পারো, আর নিজের বড় ছেলের সামনে একদম ভেজা বেড়াল। ও যে আমাকে কুলাঙ্গার বলেছে সেটা শুনতে পাওনি তুমি? এত কিছুর পরেও আমি চুপ থাকব? তুমি নিজের বড় ছেলেকে ভয় পেতে পারো কিন্তু আমি পাই না। ও যেভাবে আমায় মেরেছে আমার তো ইচ্ছা করছে ওকে মেরে দিতে। আহ রাহাত, কাম ডাউন। এত রাগলে চলে? রুদ্রর সাথে সরাসরি লড়া যাবে না, ওকে কৌশলে ঘায়েল করতে হবে।
সেই কৌশলটাই তো আমি জানতে চাইছি। রাজীব চৌধুরী বাঁকা হেসে বলেন, কৌশল প্রস্তুত করে নিয়েছি। কে সেই কৌশল? এমন সময় একটি মেয়ে ঘরে প্রবেশ করে বলে আমি। রাহাত হতবাক হয়ে বলে, ঈশা তুমি? ড্যাড ও তো। রাজীব চৌধুরী বলেন, রুদ্রর বেস্ট ফ্রেন্ড ঈশা। এবার ও আমাদের তুরুপের তাস হয়ে সাহায্য করবে। কিন্তু ও তো ভাইয়ার ফ্রেন্ড, ও আমাদের কেন সাহায্য করবে? ঈশা বলে, এমনি এমনি করব না। এই জন্য আমাকে আঙ্কেল আমার অনেক উইশ পূরণ করার প্রমিস করেছেন। যার অন্যতম হলো আজিজ চৌধুরীর ব্যবসার ধ্বংস। ঈশা দীপ্রর দেওয়া থাপ্পড়ের কথা মনে করে। এবার সেই থাপ্পড়ের চরম মূল্য তাদের দিতে হবে। রুদ্র নিপুণের ঘরে তার জন্য খাবার নিয়ে এলো। নিপুণ মনমরা বসেছিল। রুদ্র খাবার নিয়ে সেই নিপুণের উদ্দেশ্যে বলে, আমি আপনার জন্য খাবার এনেছি। নিন, খেয়ে নিন। আমি খাবো না। আপনি নিয়ে যান। শোনো নিপুণ, আমার কিন্তু অবাধ্যতা পছন্দ নয়। বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নাও। বাটিতে যেন একটুও খাবার পড়ে না থাকে। আমি যদি না খাই তাতে আপনার কি? আপনি থাকুন না নিজের মতো। শুধু শুধু আমায় বিরক্ত করছেন কেন? আপনার জন্য তো আমার জীবনটা নরক হয়ে গেছে। আপনি আমার মাকে বন্দি করে রেখেছেন। আমার ভালোবাসার মানুষের থেকে আমাকে আলাদা করেছেন, আমার জীবনের স্বাধীনতা কেড়ে নিয়েছেন। আর কি চান আপনি? শুধু আমার জীবনটাই তো দয়া ভিক্ষা দিয়ে বাঁচিয়ে রেখেছেন। যেটার আমার কোন দরকার নেই। আপনার জন্য আমাকে নিজের আদর্শের সাথেও স্যাক্রিফাইস করতে হয়েছে। আমি আর পারছি না এভাবে বাঁচতে, এবার আমায় মুক্তি দিন। আমি তো বলেছি সঠিক সময় এলেই তোমাকে মুক্তি দেব। তুমি চাইলেও আর তোমাকে আটকে রাখবো না। তাহলে আমার কথা শুনছ না কেন তুমি? কারণ আমার আপনাকে একটুও বিশ্বাস হয় না। আপনি একজন খুনি, একজন অপরাধী। রুদ্র ভীষণ আঘাত পায় নিপুণের কথায়। আর কোন কথা না বাড়িয়ে সে নিজের মতো চলে যেতে নেয়। যাওয়ার আগে খুবই আকুতির সুরে বলে, খাবারটা খেয়ে নিয়েন। আমার উপর রাগ থেকে এভাবে না খেয়ে থাকবেন না। রুদ্র ঘর থেকে বেরোতে যাবে এমন সময় ঈশা চলে আসে। ঈশা রুদ্রকে দেখামাত্রই তাকে জড়িয়ে ধরে। অতঃপর চিৎকার করে বলে ওঠে, হ্যাপি বার্থডে আমার প্রিয় বন্ধু। হঠাৎ ঈশার এমন আগমনে রুদ্র অপ্রস্তুত হয়ে পড়ে। নিপুণও ঈশার পানে তাকায়। ঈশা এভাবে রুদ্রকে জড়িয়ে ধরেছে দেখে তার মনে অন্যরকম একটা অনুভূতি হয়। কেমন জানি রাগ অনুভূত হচ্ছিল তার। নিজেকে সামলে সে নিজেই নিজেকে বুঝো দেয়, ওনাকে কোনো মেয়ে জড়িয়ে ধরল তাতে আমার কি? উনি একজন অপরাধী। রুদ্র ঈশার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। অবাক চাহনিতে ঈশার দিকে তাকিয়ে বলে, তুই কখন এলি ইস্যু? ঈশা সামান্য হেসে বলে, এই তো একটু আগেই ঢাকা থেকে ফিরলাম, তারপর সোজা এখানে চলে এলাম। তুই তো আমাকে ভুলেই গেছিস রুদ্রা। আমাকে না জানিয়ে বিয়ে করে নিলি। তাই ভাবলাম জন্মদিনের দাওয়াতও বুঝি পাবো না। সেই জন্যই তো আমি নিজেই চলে এলাম বিনা দাওয়াতে। রুদ্র বলে ওঠে, সেরকম কিছু নয়। আসলে বিয়েটা এভাবে হঠাৎ করে হয়ে গেল যে বলার সুযোগই পাইনি।
তাছাড়া আজ যে আমার জন্মদিন এটা আমার নিজেরই মনে ছিল না, তুই উইশ করার পর মনে পড়ল। সে কি কথা! বিয়ের পর বউয়ের খেয়াল রাখতে রাখতে নিজের জন্মদিনের কথাই ভুলে গেলি তুই রুদ্রা। তা তোর বউ কোথায়? রুদ্র নিপুণের দিকে তাকায়। রুদ্রর সাথে সাথে ঈশাও তাকায় সেদিকে। অতঃপর সে নিপুণের সামনে গিয়ে বলে, হ্যালো, আমি ঈশা চৌধুরী, তোমার স্বামী রুদ্র চৌধুরীর একমাত্র বন্ধু, বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে সম্পর্ক কিন্তু অনেক গভীর। কিছু মনে করো না, তোমাকে তুমি করেই বললাম। তোমার নামটা যেন কি? নিপুণ। ওহ আচ্ছা, তো যাই হোক, তুমি কেমন বউ? হ্যাঁ, আমার বন্ধুর না হয় নিজের জন্মদিনের কথা মনে নেই, তুমি তো ওকে মনে করিয়ে দিতে পারতে। নাকি নিজের স্বামীর জন্মদিনের কথা নিজেই ভুলে গেছিলে? নিপুণ কিছু বলতে যাবে তার পূর্বেই রুদ্র বলে ওঠে, ওর কোন দোষ নেই ইস্যু। আসলে ও অনেক অসুস্থ ছিল, তাই আমিও ওকে নিয়েই ব্যস্ত ছিলাম। অসুস্থ? আচ্ছা, কোন ব্যাপার না। তুই কোন চিন্তা করিস না, আমি যখন এসে গেছি তখন তোর জন্মদিন অনেক বড় করে সেলিব্রেশন করব। তোর জন্মদিনের সব আয়োজনের দায়িত্ব আমার, তোকে এত কিছু করতে হবে না। তুই এত দূর থেকে এলি, এখন রেস্ট নে। তা বললে কি করে হয়? আমার বন্ধুর জন্মদিন আর আমি রেস্ট নেব? সেটা তো হতে পারে না। শহরের এমপি রুদ্র চৌধুরীর বিয়ে বলে কথা, দেখবি আমি কত গ্র্যান্ড আয়োজন করি। এমন আয়োজন করব যে আজকের দিনটা তুই আজীবন মনে রাখবি। এটুকু বলেই রহস্যজনক হাসি দেয় ঈশা। রুদ্রর জন্মদিনের সব আয়োজন ঈশা একা হাতে করেছে। রাজীব চৌধুরীর সাথে মিলে অনেক গেস্টদের ইনভাইটও করেছে। পুরো চৌধুরী বাড়ি আজ আলোকসজ্জায় সেজে উঠেছে। চারিদিকে উৎসবের আমেজ। ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে রাহাত। রাজীব চৌধুরী রাহাতের কাছে গিয়ে বলে, এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তোমার ভাইয়ের জন্মদিন, তোমাকে এভাবে চুপচাপ থাকলে মানায়? ওই রক্ষিতার ছেলের জন্মদিনে আমি অংশ নেব না। রাহাত, ভেবে চিনতে কথা বলো। দেওয়ালেরও কিন্তু কান আছে। তুমি ওই রুদ্র চৌধুরীকে ভয় পেয়েই মরো। আমি তেমন নই। এখন যাও তো সামন থেকে। রাজীব চৌধুরী চলে আসেন। রাহাত বলতে থাকে, আজ তোমার জন্মদিনের সেরা গিফট অপেক্ষা করছে রুদ্র চৌধুরী। আমার গায়ে হাত তুলেছিলে না, এবার এর ফল ভোগ করবে। ঈশা নিপুণ ও রুদ্রকে নিয়ে আসে। তারপর রুদ্রর সামনে কেক আনা হয়। ঈশা রুদ্রর হাতে কেক কাটার নাইফ দিয়ে বলে, নে এবার মোমবাতিতে ফু দিয়ে কেকটা কাট। রুদ্র তাই করে। কেকের প্রথম অংশটা সে নিপুণকে খাওয়াতে যাবে, তার আগেই ঈশা সেটা নিয়ে খেয়ে নেয়। নিপুণের এটা মোটেই ভালো লাগে না। রুদ্রও ব্যাপারটা ভালো চোখে নেয় না। তবুও সবার সামনে নিজের বান্ধবীকে সে কিছুই বলে না। সবাই আনন্দের মুডে রয়েছে। একে একে সবাই এসে রুদ্রকে অভিনন্দন জানাচ্ছে। ঈশা রুদ্র আর নিপুণের উদ্দেশ্যে বলে, আজ রুদ্রর জন্মদিন উপলক্ষে একটা ডান্স পারফরম্যান্স হয়ে যাক রুদ্রা এবং তার স্ত্রী নিপুণের। নিপুণ সরাসরি বলে দেয়, আমি ডান্স করব না।
রুদ্র বলে, ও তো অসুস্থ। ঈশা তখন বলে, কোনো ব্যাপার না, আমি আছি তো, তুই আয় আমার সাথে ডান্স কর, ডিজে মিউজিক চালাও। রুদ্র ঈশাকে এভাবে নাচতে দেখে রেগে যায় নিপুণ। তার জেলাস ফিল হতে থাকে। সে আর সহ্য করতে না পেরে নিজের রুমে চলে যায়। নিপুণকে যেতে দেখে রুদ্রও তার পিছন পিছন যেতে থাকে। এসব দেখে ঈশা বাঁকা হেসে বলে, আগুন লাগানো কমপ্লিট, এবার জাস্ট ঘি ঢালা বাকি। নিপুণ ঘরে এসে দরজা বন্ধ করতে যাবে এমন সময় রুদ্র এসে দরজাটা বন্ধ করতে বাধা প্রদান করে। নিপুণ রুদ্রর উদ্দেশ্যে বলে, আপনি এখন এখানে এসেছেন কেন? যান গিয়ে নাচুন না, কত সুন্দর নাচছিলেন আপনার বান্ধবীর সাথে, সবাই হাত তালি দিচ্ছিল, যান কন্টিনিউ করুন। ঈশা শুধুই আমার বেস্ট ফ্রেন্ড নিপুণ, তার থেকে বেশি কিছু নয়। আমি কি কিছু জানতে চেয়েছি আপনার কাছে? তাহলে শুধু শুধু কৈফিয়ত দিতে এসেছেন কেন? তুমি হঠাৎ এভাবে চলে এলে তাই আমি ভাবলাম। কি ভেবেছেন যে আপনাকে আপনার বান্ধবীর সাথে নাচতে দেখে আমার খারাপ লাগছিল তাই আমি চলে এসেছি? কি এটাই ভাবছিলেন তো? রুদ্র কিছু বলে না। তার এই মৌনতাকে সম্মতি ধরে নিয়ে নিপুণ বলে, একটা কথা বেশ কান খুলে শুনে রাখুন, আমার আপনাকে নিয়ে কোন মাথা ব্যথা। আপনি আমার চোখে শুধু একজন অপরাধী, একজন খুনি। আপনাকে আমি সহ্য করছি শুধু নিজের মায়ের জন্য। তাই আপনি কার সাথে নাচলেন বা গাইলেন তাতে আমার কিছু যায় আসে না। রুদ্র আরও কিছু বলতে যাবে তার আগেই আচমকা ঈশা রুদ্রর নাম ধরে ডাকতে ডাকতে সেখানে চলে আসে। রুদ্রর একদম পাশে এসে রুদ্রর হাত ধরে সে বলে, তুই এভাবে চলে এলি কেন রুদ্রা? নিচে সবাই তোর খোঁজ করছে। ইস্যু তুই যা, আমি আসছি। আঙ্কেল আমায় পাঠিয়েছে তোকে নিয়ে যাওয়ার জন্য। তোর জন্য নাকি উনি অনেক বড় সারপ্রাইজ প্ল্যান করে রেখেছেন, তুই চল তো আমার সাথে। বলেই রুদ্রর হাত ধরে জোরপূর্বক টানতে টানতে নিয়ে যেতে থাকে ঈশা, যা দেখে নিপুণের আরো এক দফা খারাপ লাগে। সে নিজেই নিজেকে ধিক্কার দিয়ে বলে, রুদ্র চৌধুরীকে নিয়ে আমার এমন অনুভূতি হচ্ছে কেন? কেন আমি ওই ঈশাকে ওনার পাশে মেনে নিতে পারছি না? এই প্রশ্নের কোন উত্তর নিপুণ খুঁজে পায় না, অগত্যা সে নিজের ভান্নাতেই মগ্ন থাকে। স্নেহাকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। তাদের কিছু প্রতিবেশী স্নেহাকে সাজিয়ে দিচ্ছে। এই সাজানোর পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণও আছে বৈকি। আজ স্নেহাকে দেখতে পাত্রপক্ষ আসছে। আব্বাস খান নিজে স্নেহার জন্য যোগ্য পাত্র খোঁজার ঘটকের সাথে যোগাযোগ করেছিলেন, স্নেহার ছবিও দিয়েছিলেন ঘটককে। সেই ছবি দেখেই আজ স্নেহাকে পছন্দ করে ফেলেছে পাত্রপক্ষ। তারাই আজ স্নেহাকে দেখতে আসছে। স্নেহাকে সাজিয়ে তাকে আয়নার সামনে দাঁড় করাই তাদেরই পাশের বাড়ির এক মেয়ে। তোহা অতপর মুচকি হেসে বলে, তোমাকে আজ খুব সুন্দর লাগছে স্নেহা। পাত্রপক্ষ আজ নিশ্চয়ই তোমাকে পছন্দ করবে। এই কথা শোনামাত্র তোহার ছোট বোন তাবাসসুম বলে ওঠে, পাত্রপক্ষ পছন্দ করলে তো আমাদের স্নেহার ভাগ্যই খুলে যাবে। শুনেছি ওকে যারা দেখতে আসছে তারা ভীষণ বড়লোক, ছেলে নাকি ডাক্তার, সব মিলিয়ে একদম সোনায় সোহাগা। স্নেহা সব কথাই নিশ্চুপ হয়ে শুনছিল। নিজের বিয়ে নিয়ে তার মধ্যে কোন উন্মাদনা নেই, এই বিয়েতে না করার জন্য তার কাছে কোন উপযুক্ত কারণ নেই।
আগে না হয় সে একজনকে ভালোবাসতো, কিন্তু সেও তো একজন প্রতারক বের হলো। তাই এখন নিজের বাবার পছন্দের উপরেই ভরসা রাখছে সে। তবুও তার মনটা কিছুতেই খুশি হতে পারছে না। এর মধ্যে আব্বাস খান এসে তাড়া দিলেন। স্নেহার উদ্দেশ্যে বললেন, তোর সাজসজ্জা শেষ হয়েছে স্নেহা? ওনারা তো চলে এসেছেন। তোহা বলে, জি চাচা, সাজগোজ একদম কমপ্লিট। আপনি দেখুন তো স্নেহাকে কেমন লাগছে। আব্বাস খান স্নেহার দিকে তাকিয়ে মৃদু হেসে বলেন, মাশাল্লাহ, কারো নজর না লাগুক। কিছুক্ষণের মধ্যেই স্নেহাকে পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়া হলো। স্নেহা সবার সামনে গিয়ে সালাম দিল। তারপর চুপচাপ চেয়ারে বসে পড়ল। ডাক্তার সোহাগ রহমান মুগ্ধ হয়ে দেখতে লাগলো স্নেহাকে। ছবিতে যতটা না সুন্দর লাগছিল, বাস্তবে তার থেকেও সুন্দর লাগছে স্নেহাকে। সোহাগ একদম মন্ত্রমুগ্ধ হয়ে যায়। সাথে এও প্রতিজ্ঞা করে নেয়, তার যদি বিয়ে করতে হয় তাহলে এই মেয়েটাকেই করবে। সোহাগের মা সালমা খাতুনের অবশ্য স্নেহাকে তেমন একটা পছন্দ হয় না। স্নেহা দেখতে সুন্দরী হলেও তাদের পারিবারিক অবস্থা বেশি ভালো না। সালমা খাতুন চান আরও সচ্ছল পরিবারে নিজের ছেলের বিয়ে দিতে। তাই তিনি স্নেহাকে নিয়ে বেশি আগ্রহ দেখান। টুকটাক কয়েকটা প্রশ্নই শুধু করেন। তবে সোহাগের বাবা হাবিব হাসান স্নেহাকে বেশ পছন্দ করে ফেলেন। তাই তিনি স্নেহাকে একের পর এক প্রশ্ন করতে থাকেন। সালমা খাতুন এসবে বিরক্ত হন। এক পর্যায়ে নিজের স্বামীকে থামিয়ে তিনি আব্বাস খানের উদ্দেশ্যে বলেন, আজ তাহলে আমরা উঠি। ঘটকের মাধ্যমে না হয় আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাব। এই বলেই তিনি উঠে পড়েন। সোহাগ যাওয়ার আগেও বারবার স্নেহার দিকে তাকায় আর মনে মনে বলে, আমি তোমাকেই বিয়ে করব হৃদয় হরিণী। শুধু অপেক্ষা করো আমার বউ হওয়ার জন্য। নিপুণের একা ঘরে থাকতে ভালো লাগছিল না, তাই সে জন্মদিনের অনুষ্ঠানের স্থলে চলে আসল। এসেই তার চোখ খুঁজতে লাগলো রুদ্রকে। তার অবচেতন মন একটিবার দেখতে চাইছে রুদ্রকে। হঠাৎ করেই কারো একটা সাথে ধাক্কা খায় নিপুণ। তাল সামলাতে না পেরে চলে যেতে নিলে রুদ্র তাকে সামলে নেয়। রুদ্রর সাথেই সে ধাক্কাটা খেয়েছে। রুদ্র নিপুণকে স্বাভাবিকভাবে দাঁড় করিয়ে দিয়ে বলে, একটু দেখে শুনে চলে ফেরা করো। কোনো চিন্তায় মগ্ন ছিলে? তেমন কিছু না, তোমায় দেখে কেন জানি মনে হচ্ছিল। তুমি কাউকে খুঁজছিলে? বাই এনি চান্স তুমি কি আমাকে খুঁজছিলে? আপনাকে খুঁজতে যাব কেন? আমি তো এমনি। নিপুণ নিজের কথা সম্পূর্ণ করতে পারল না। তার আগেই শুনতে পেল রাহাত মাইক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে অ্যানাউন্সমেন্ট করে বলছে, লেডিস এন্ড জেন্টালম্যান, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আজকের এই সন্ধ্যা সবার আনন্দময় হয়ে উঠুক। আপনারা সবাই জানেন আজ আমাদের এমপি মহোদয় রুদ্র চৌধুরীর জন্মদিন। তার এই জন্মদিন উপলক্ষে আমি তার জন্য একটা সারপ্রাইজের আয়োজন করেছি। এখন আমি সেটা রিপ্রেজেন্ট করব। সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে রাহাতের সারপ্রাইজ কি সেটা জানার জন্য। রাহাত আবারও বলা শুরু করে, আজ যেহেতু রুদ্র চৌধুরীর জন্মদিন, তাই তার জন্ম সংক্রান্ত কিছু কথা আগে জেনে নেওয়া যাক, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। আপনারা অনেকে মনে করেন রুদ্র চৌধুরী রাজীব চৌধুরীর সন্তান, আজ বড় ভাই। কিন্তু এটা সত্য নয়। রুদ্র চৌধুরী আমার নিজের বড় ভাই নয়, আর না তো রাজীব চৌধুরী মানে আমার বাবার বৈধ সন্তান। বরঞ্চ সে হলো আমার বাবার সাথে অন্য একজন মহিলার অবৈধ মেলামেশার ফসল।
বার্থডে পার্টিতে উপস্থিত সকলে হতভম্ব হয়ে যায় এসব কথা শুনে। রুদ্র চৌধুরীর ব্যাপারে এসব কথা সবার অজানা ছিল, সব শুনে সবাই কানাঘুষা শুরু করে দেয়। রুদ্র ঠায় পাথরের মতো দাঁড়িয়ে ছিল। নিপুণও হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে। রাজীব চৌধুরী রাহাতের হাত থেকে মাইক কেড়ে নিয়ে রাগী গলায় বলেন, এসব কি বাজে বকছো তুমি? বাজে কোথায় বকছি? যা সত্যি তাই তো বলছি আমি। তুমি সবার সামনে আমার আর তোমার ভাইয়ের সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। তোমাকে তো আমি বলেছিলাম ধৈর্য ধরতে। এর কি খুব দরকার ছিল? অবশ্যই এটাই আমার রিভেঞ্জ। আজকে প্রেসের কিছু লোকজনও রুদ্র চৌধুরীর বার্থডে কভারেজ করতে এসেছিল, তারা রুদ্রকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। তাদের প্রশ্নের ধরন ছিল কিছুটা এরকম। আপনার ভাই রাহাত চৌধুরী কি ঠিক বলছে মিস্টার রুদ্র চৌধুরী? সত্যিই কি আপনি রাজীব চৌধুরীর অবৈধ সন্তান? রুদ্র ভীষণ রেগে গিয়ে সাংবাদিকের কলার চেপে ধরে বলে, আর একবার এই কথা উচ্চারণ করলে আমি তোর জিভ চিরে ফেলব। বলেই সে নিজের ঘরের দিকে রওনা দেয়। নিপুণও রুদ্রর পিছু পিছু যায়। রুদ্র ঘরে এসে দরজা বন্ধ করতে নিলে নিপুণ তাকে আটকে দেয়। রুদ্র আজ অনেক ভেঙে পড়েছে। সে আজ কাঁদো কাঁদো গলায় বলে, কেন এসেছো তুমি? আমায় অপমান করতে, আমার জন্ম পরিচয় নিয়ে খোঁচা দিতে। আমার মধ্যে মানবিকতা নামক একটা ব্যাপার আছে রুদ্র চৌধুরী, তাই আমার সম্পর্কে এমন ভাববেন না। রুদ্রর আচমকা কি হলো সে নিজেও জানে না। সে হঠাৎ করে নিপুণকে জড়িয়ে ধরে করুণ গলায় বলল, বিশ্বাস করো আমি অবৈধ সন্তান নই। আমার মাও কোন খারাপ চরিত্রের মহিলা নন। আমি রাজীব চৌধুরীর বৈধভাবে বিয়ে করা স্ত্রীর সন্তান। যেই স্ত্রীকে রাজীব চৌধুরী কখনোই স্বীকৃতি দেননি, যার কারণে আজ আমার বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। নিপুণ রুদ্রের মাথায় ভরসায় হাত বুলিয়ে দেয়। রুদ্রকে নম্র স্বরে সান্ত্বনা দিয়ে বলে, আপনি নিজেকে সামলান। রুদ্র বলে ওঠে, কিভাবে সামলাবো আমি নিজেকে? ছোটবেলা থেকে আমাকে শুনতে হয়েছে আমি একজন অবৈধ সন্তান। জানেন, ছোটবেলায় আমার মা ঘুমানোর পর রাতে আমি একা একা কাঁদতাম। মাকে দেখতে দিতাম না সেই কান্না, যাতে তার কষ্ট না হয়। আমার মাকেও সবাই নানা বাজে কথা বলতো, যার কোনোটাই সত্য না। আমার মা গ্রামের এক সাধারণ মেয়ে ছিল। আমার দাদা ও নানা অনেক ভালো বন্ধু ছিলেন। ছোটবেলাতেই পারিবারিকভাবে আমার মা বাবার বিয়ে হয়ে যায়। তারপর বাবা শহরে চলে আসেন। এখানে এসে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। ধীরে ধীরে তারপর অবস্থার উন্নতি হয়। ক্ষমতার নেশা তাকে অন্ধ করে তোলে। সেই সময় একজন হেভিওয়েট নেতার মেয়ে ওনাকে ভালোবেসে ফেলেন। বাবা নিজের রাজনৈতিক ক্যারিয়ারের কথা ভেবে নিজের বিবাহিত হওয়ার সত্য লুকিয়ে তাকে বিয়ে করেন। এভাবে দিন চলতে থাকে। আমি পৃথিবীতে আসি। অন্যদিকে রাহাতও জন্ম দেয় তার দ্বিতীয় স্ত্রীর ঘরে। একদিন এক গাড়ি দুর্ঘটনায় আমার নানা নানি, মামা মামি এবং দাদা সবাই প্রাণ হারান। আমি আর মা তখন সম্পূর্ণ একা হয়ে পড়ি। মা তখন গর্ভবতী ছিলেন। এমতাবস্থায় বাবার সাথেও আমাদের যোগাযোগ ছিল না। তাই আমাকে নিয়ে মা শহরে চলে আসে বাবার সন্ধানে। অনেক খুঁজে বাবার সন্ধান পাই। তাই বাড়িতে গিয়ে উঠতেই তিনি আমাকে এবং মাকে অস্বীকার করেন। তার দ্বিতীয় স্ত্রী আমাদের দূর দূর করে বাড়ি থেকে বের করে দেন। এরপর আমরা অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি। এরপর বাবা একদিন আমাদের তার বাড়িতে নিয়ে যান, কিন্তু একটা শর্ত দেন।
শর্ত অনুযায়ী মাকে কাজের লোক হয়ে থাকতে হবে এবং তার দ্বিতীয় স্ত্রীর সামনে বলতে হবে যে সে আগে যা বলেছিল সব মিথ্যা ছিল এবং মা সব লোভের বসে বলেছিলেন। মা আমার কথা ভেবে বাবার সব শর্ত মেনে নেয়। তারপর আমার মাকে নিজেরই স্বামীর বাড়িতে কাজের লোক হয়ে থাকতে হয়। তবে কথায় আছে না সত্য কোনোদিন চাপা থাকে না, তেমনি আমার সত্যিটাও একদিন বাবার দ্বিতীয় স্ত্রীর সামনে আসে। সেদিনই সবথেকে বড় আঘাত নেমে আসে আমাদের জীবনে। বাবা ওনার দ্বিতীয় স্ত্রীকে বলেন আমি ওনার অবৈধ সন্তান এবং মাকেও তিনি নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দেন না। মা সেদিন খুব ভেঙে পড়েছিলেন। এরপর হঠাৎ একদিন মা সিঁড়ি থেকে পড়ে যান। সেই সময় তার 9 মাসের প্রেগন্যান্সি চলছিল। মাকে হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু কোন লাভ হয়নি। আমার মা এবং আমার অনাগত সহোদর দুজনকেই আমি হারিয়ে ফেলি। আমার জীবন আরো নরকময় হয়ে ওঠে। বাবার দ্বিতীয় স্ত্রী আমাকে দুচোখে সহ্য করতে পারতেন না। অনেক অত্যাচার করতেন। আমি মুখ বুজে সব মেনে নিতাম। তবে বেশিদিন আমাকে এসব মানতে হয়নি। কিছু বছর পর উনিও একটি সড়ক দুর্ঘটনায় মা তারা চিহ্নরা যান। তারপর থেকে রাহাত আর আমাকে আমার বাবাই মানুষ করতে থাকেন। রুদ্রের কাছ থেকে সকল কথা শোনার পর নিপুণের ভীষণ খারাপ লাগতে থাকে। রাজীব চৌধুরীর প্রতি তার মনে এক রাস ঘৃণা সৃষ্টি হয়। নিপুণ বুঝতে পারে রুদ্রের শৈশব কতটা কষ্টে কেটেছে। তার মায়া হতে থাকে রুদ্রের জন্য। নিপুণ রুদ্রের উদ্দেশ্যে বলে, আপনার অতীত সত্যিই ভীষণ কষ্টদায়ক ছিল। আপনার জন্য আমার ভীষণ খারাপও লাগছে। কিন্তু আপনার অতীত বিবেচনা করে বর্তমানে আপনি যে অন্যায় করেছেন সেটা ক্ষমা করে দেওয়ার কোন মানে হয় না। আপনি একটা নিরপরাধ মেয়ের হত্যাকারী। আপনাকে আমি এই জন্য কখনো মাফ করতে পারি না, তাই আপনাকে উপযুক্ত শাস্তি পাইয়ে দেওয়ার কথা আমি কখনো ভুলতে পারি না। রুদ্র করুণ কণ্ঠে নিপুণের উদ্দেশ্যে বলে, আমি যদি প্রজ্ঞার খুনি না হতাম তাহলে কি তুমি আমাকে ক্ষমা করতে? নিপুণ বলে, তাও হয়তো করতাম না। কারণ আপনি আমার মাকে কিডন্যাপ করেছেন, আমাকে জোর করে বিয়ে করেছেন। এসব আমি এত সহজে ভুলতে পারবো না মিস্টার রুদ্র চৌধুরী। তাই আপনাকে ক্ষমা করাও কখনো আমার দ্বারা সম্ভব নয়। রুদ্র নিপুণের থেকে দূরে সরে আসে। অতঃপর উদাস মনে চলে সেখান থেকে চলে আসে। রুদ্র ও নিপুণের বলা সব কথা লুকিয়ে লুকিয়ে শুনে নেয় ঈশা। এত গোপন কথা একসাথে জেনে সে ভীষণ অবাক হয়, সাথে অনেক খুশিও হয়। ঈশা বাঁকা হেসে বলতে থাকে, ব্যাস, আমার সব জানা হয়ে গেছে। যা জেনেছি তাই এনাফ। এখন এসব কথা যদি আমি রাজীব আঙ্কেলকে গিয়ে বলি তাহলেই কেল্লাফতে। ঈশা খুশি খুশি মনে রাজীব চৌধুরীর রুমে যায়। রাজীব চৌধুরী ঈশাকে দেখে বলেন, তুমি কিছু বলবে? আমার মন মেজাজ আজ বেশি ভালো নেই। যা বলার তাড়াতাড়ি বলে চলে যাও। কুল আঙ্কেল, কুল। আপনার জন্য আমি এমন সুখবর এনেছি যা শোনামাত্র আপনার খারাপ মেজাজ একদম চাঙ্গা হয়ে উঠবে। যা বলার স্পষ্ট করে বলো। ঈশা একে একে রাজীব চৌধুরীকে সব রুদ্র ও নিপুণের সব কথা খুলে বলে। সব শুনে রাজীব চৌধুরী ভীষণ খুশি হন। তিনি বলেন, এই তাহলে আসল কাহিনী। আমি শুধুই নিপুণকে নিয়ে তাহলে ভয় পাচ্ছিলাম। রুদ্র তাহলে ওকে ভালোবেসে বিয়ে করেনি, করেছে অন্য উদ্দেশ্যে। ঈশা রাজীব চৌধুরীর উদ্দেশ্যে বলে, নিপুণকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে আঙ্কেল।
রুদ্রা হয়তো ওকে ভালোবেসে বিয়ে করেনি, কিন্তু এখন রুদ্রার মনে হয়তো ওর মনে অনুভূতি তৈরি হয়েছে। ওর আচার ব্যবহারই তো সেটা প্রমাণ করে দিচ্ছে। আপনিই ভেবে দেখুন, ওই মেয়েটার জন্য রুদ্রা রাহাতের গায়ে পর্যন্ত হাত তুলেছিল। তাছাড়া নিজের অতীতের ব্যাপারে ও সবকিছু ওই নিপুণকে সব খুলে বলেছে, যেটা আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়েও এতদিন জানতাম না। এটা তো তুমি একদম ঠিকই বলেছ ঈশা। তাহলে এখন কি করা যায়? আমার কাছে একটা প্ল্যান আছে আঙ্কেল, যার মাধ্যমে ওই নিপুণ নামের পথের কাঁটা দূর হবে। কি প্ল্যান? রুদ্রা নিপুণের মাকে কিডন্যাপ করে কোথায় রেখেছে সেটা নিশ্চয়ই রুদ্রার সেক্রেটারি জানে। আপনি রুদ্রার সেক্রেটারির মুখ থেকে সব সত্য বের করে আনার ব্যবস্থা করুন, আর তারপর সেটা আমাকে জানান। বাকি কাজ আমিই করে নেব। ঠিক আছে, কিন্তু এতে কাজ হবে তো? আলবাত হবে। না হলে আমি আর আছি কি করতে? আপনি জাস্ট নিজের করা প্রমিসের কথা ভুলবেন না। আপনার কাজ করে দেওয়ার বিনিময়ে কিন্তু আপনাকে আজিজ চৌধুরীর ব্যবসা ধ্বংস করে দিতে হবে। ঠিক আছে। ঈশা এবার কুটিল হাসি দেয়। সবকিছু তার প্ল্যান মাফিকই এগোচ্ছে। ভোরের আলো চোখে এসে পড়তেই ঘুম ভাঙে নিপুণের। চারিদিকে পাখিদের কিচির মিচির শব্দ আর ভোরের আলোয় ভীষণ সুন্দর পরিবেশ বিরাজ করছে। নিপুণ চোখ মেলে তাকানোর পর দেখে রুদ্র ঘরে নেই। প্রতিদিন সোফায় শুয়ে ঘুমায় রুদ্র, কিন্তু আজ রুদ্রকে দেখাই যাচ্ছে না। নিপুণ হঠাৎ টেবিলের উপর একটা চিঠি দেখতে পায়। সেটা খুলতেই দেখে সেখানে লেখা, যদি নিজের মাকে ফেরত পেতে চাও তাহলে ঠিকানায় চলে এসো। নিপুণ দৌড়াতে দৌড়াতে এসে উপস্থিত হলো চিঠিতে পাওয়া ঠিকানায়। কিন্তু সেই স্থলে এসে সে কাউকেই দেখতে পেল না। নিপুণ অবাক হলো ভীষণ। নিজের মাকে ডাকতে লাগলো অবিরতভাবে। আচমকা তার সামনে চলে আসলো ঈশা। ঈশাকে দেখে নিপুণ ভরকালো। ভ্রু কুঁচকে বলল, তুমি এখানে কি করছো? ঈশা অট্টহাসি দিয়ে বলে, তোমার মৃত্যুকে আমন্ত্রণ জানাতে এসেছি আমি। তার মানে তুমি আমাকে ওই চিঠিটা দিয়েছিলে? একদম ঠিক ধরেছ। আমার আসল উদ্দেশ্য তো ছিল তোমাকে মেরে ফেলা, যাতে করে তুমি আমার রুদ্রার জীবন থেকে সরে দাঁড়াও। রুদ্রাকে যে আমি ভীষণ ভালোবাসি। তুমি এমনটা করতে পারো না। আমি এমনটাই করব। তুমি নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত হও নিপুণ। এই কথাটা বলে ঈশা যেই না বন্দুকটা চালাতে যাবে অমনি রুদ্র সেখানে এসে উপস্থিত হল। সে নিপুণকে বাঁচিয়ে নিল। অতঃপর ঈশার উদ্দেশ্যে বলল, তোকে আমি নিজের বন্ধু ভেবেছিলাম ঈশা, আর তুই এভাবে আমার পিছে রিমা তারা চিহ্ন রলি। আমি তোকে বন্ধু ভাবিনি রুদ্রা। আমি ভালোবাসি তোকে। এটা কেমন ভালোবাসা, যে তুই আমার ভালোবাসারই ক্ষতি করতে চাইছিলি? তোকে পাওয়ার জন্য এছাড়া যে আর কোন রাস্তা ছিল না। ভুল রাস্তা বেছে নিয়েছিলি তুই, আর এবার তার জন্য তোকে উপযুক্ত শাস্তিও পেতে হবে। ইন্সপেক্টর এরেস্ট হার। মহিলা পুলিশ সদস্যরা এসে ঈশাকে গ্রেফতার করে নিয়ে যায়। এসব কিছু হয়ে যাবার পর রুদ্র নিপুণকে বলে, তুমি ঠিক আছো তো? না, আমি মোটেই ঠিক নই। শুধুমাত্র আপনার জন্য আমি ঠিক থাকতে পারছি না। এসব তুমি কি বলছো নিপুণ? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনি আমার মাকে লুকিয়ে রেখেছেন, আমাকে নিজের মতো করে চালনা করছেন। এত সবকিছুর পর আমি কিভাবে ভালো থাকব? আর আপনি তো খুব নিজের বান্ধবীকে পুলিশের হাতে তুলে দিলেন, তো এবার নিজেকেও পুলিশের হাতে তুলে দিন। আমি নিজেকে কেন পুলিশের হাতে তুলে দেব?
কারণ আপনি একটা খুনি। প্রজ্ঞার খুন করেছেন আপনি। তখনই হঠাৎ করে মাস্ক পরা একটি মেয়ে সেখানে উপস্থিত হয়ে বলে, জীবিত ব্যক্তির খুনের জন্য কেউ কিভাবে শাস্তি পেতে পারে? নিপুণের খুব চেনা চেনা লাগা মেয়েটির গলা। তাই সে জিজ্ঞেস করে, কে আপনি? মেয়েটি মাস্ক খুলতেই নিপুণ হতবাক হয়ে যায়। তার তো নিজের চোখকেই বিশ্বাস হয় না। সে অবাক হয়ে বলে, প্রজ্ঞা, তুমি বেঁচে আছো? প্রজ্ঞা মৃদু হেসে বলে, হ্যাঁ, আর আজ আমার বেঁচে থাকার সব কৃতিত্ব রুদ্র স্যারের। উনি আমাকে আর আপনাকে সেভ করার জন্য এসব করেছেন। মানে? রুদ্র বলতে শুরু করে, আমার বাবা রাজীব চৌধুরী একজন অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি। উনি তোমাকে আর প্রজ্ঞাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিলেন। আমি সেই সময় তোমাকে আর প্রজ্ঞাকে সেভ করার উপায় খুঁজে পাচ্ছিলাম না। তারপর অনেক ভেবে এই প্ল্যান সাজাই। প্রথমে প্রজ্ঞাকে সবটা জানাই এবং ওকে মেরে ফেলার মিথ্যা নাটক করি এবং তারপর তোমাকে সেভ করার জন্য বিয়ে করে নিজের কাছে নিয়ে আসি। নিপুণ জিজ্ঞেস করে, তাহলে আপনি আমাকে সবটা জানাননি কেন? সত্যটা জানলে তুমি হয়তো আমাকে সঙ্গ দিতে না। কারণ তুমি অন্যায়ের বিরুদ্ধে সরাসরি লড়াই করতে চাও। প্রজ্ঞা বলে, আপনার মাকেও রুদ্র স্যার নিরাপদে রেখেছেন। আমি এতদিন আপনার মায়ের খেয়াল রেখেছিলাম। নিপুণ ধীর পায়ে রুদ্রর দিকে এগিয়ে গিয়ে বলে, আপনি আমার জন্য এত কিছু কেন করলেন? ঋণ শোধ করার জন্য। কিসের ঋণ? তোমার বাবার কাছে আমি ঋণী নিপুণ। ছোটবেলায় যখন রাজীব চৌধুরী আমাদের অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন তখন উনি আমাকে এবং আমার মাকে সাহায্য করেছিলেন। সেই ঋণের প্রতিদানের জন্যই। শুধুই কি প্রতিদান নাকি অন্য কিছু? সত্যি বলতে আরও অনেক কিছুই। তুমি আমার লাইফে এসে আমায় ভালোবাসতে শিখিয়েছ। তুমি ছিলে বলেই আমি ভালোবাসার মর্ম বুঝেছি। মিথ্যা বলবো না, আমি তোমায় ভালোবেসে ফেলেছি নিপুণ। যদিও আজকের পর আমি তোমাকে ফ্রি করে দেব কারণ আমার উদ্দেশ্য পূরণ হয়েছে। আমার বাবার একটা অনৈতিক ব্যবসার বিরুদ্ধে তোমার বাবা কেস লড়ছিল জন্য উনি তোমার বাবাকে মেরে ফেলেন এবং দুর্ঘটনার নাটক সাজান। সেটা এখন প্রমাণিত। এই কেসের জন্য রাজীব চৌধুরীকে এবং প্রজ্ঞাকে রেপের জন্য রাহাতও গ্রেফতার হয়েছে। এখন তুমি নিরাপদ। তাই আমি আর তোমাকে আটকাবো না। তুমি নিজের পথে চলে যেতে পারো। প্রজ্ঞা নিপুণের কাছে তার মাকে এনে দেয়। নিপুণ তার মাকে পেয়ে তার সেবায় ব্যস্ত হয়ে পড়ে। অতঃপর রুদ্র উদ্দেশ্যে বলে, আপনার কাছে আমিও আজ থেকে ঋণী হয়ে রইলাম। তবে সত্যি এটাই, আমার মনে আপনার জন্য কোন অনুভূতি নেই। ভালো থাকবেন। এটুকু বলেই সে নিজের মাকে নিয়ে রওনা দেয়। যাওয়ার সময় আর একটিবারও পিছনে ফিরে চাইল না। রুদ্রের বুকের বা পাশে অদ্ভুত ব্যথা অনুভূত হল। তার মন যেন কেঁদে উঠল। রুদ্র নিজের কষ্টে গান ধরল। নিপুণ আর নিজেকে আটকাতে পারল না। দৌড়ে এসে রুদ্রকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলতে লাগল, কেন আমার এত কষ্ট হচ্ছে মিস্টার রুদ্র চৌধুরী? আমি কি তবে আপনাকে ভালোবেসে ফেললাম? 3 মাস পর মহাসমারোহে রুদ্র ও নিপুণের বিয়ের আয়োজন করা হয়েছে। গতবার বিয়েটা সাধারণভাবে হলেও এবার বেশ ধুমধামের সহিতই হচ্ছে। এমপি রুদ্র চৌধুরীর বিয়ে বলে কথা। রুদ্র চৌধুরীর আর তর সইছে না। তবে আজ যেন তার জন্য আরো বড় কিছু অপেক্ষা করছিল। ঈশার সৎমা মালিনী বেগম আজ দেখা করতে এলো রুদ্রর সাথে। তিনি এসেই রুদ্রর উদ্দেশ্যে বললেন, আজ তোমাকে আমি কিছু কথা বলতে চাই। জানা বললে আমি মরেও শান্তি পাব না।
আসলে তোমার মা যেই হাসপাতালে ভর্তি ছিলেন আমি সেখানকার নার্স ছিলাম। তোমার মা সাধারণভাবে মরে যায়নি। তোমার সৎমা তাকে খুন করেছিল, এমনকি তোমার সদ্যজাত বোনকেও ডাস্টবিনে ফেলে দিয়েছিল। আমায় সেই সময় প্রাণের ভয় দেখিয়ে এবং অনেক টাকা দিয়ে চুপ করে রেখেছিল। তবে এবার আমি সব সত্য তোমায় জানাতে এসেছি। এমনকি অনেক কষ্টে অনাথ আশ্রম থেকে তোমার বোনের বর্তমান ঠিকানাও জোগাড় করে এনেছি। এই নাও সেই ঠিকানা। রুদ্র আর এক মুহূর্ত দাঁড়ায় না, দৌড়ে চলে যায় সেই ঠিকানা অনুযায়ী। স্নেহা তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে আছে। কয়েকদিন আগেই আব্বাস খান ইহজগতের মায়া ত্যাগ করেছেন। স্নেহার বিয়েটাও আর হয়নি। মৃত্যুর আগে স্নেহার বাবা তাকে জানিয়েছিল যে সে তার আসল মেয়ে নয়, যদিও স্নেহা এটা আগে থেকেই জানত। তার চোখ থেকে অনবরত জল পড়ছে। স্নেহা কান্নারত স্বরে বলে, তুমি আমায় কেন একা করে ফেলে গেলে আব্বু? এখন আমি কার কাছে থাকব? হঠাৎ করেই রুদ্র দৌড়ে স্নেহার ঘরে প্রবেশ করল। স্নেহাকে দেখেই বুঝতে পারল এই তার বোন। ছুটে এসে জড়িয়ে ধরল তাকে। হঠাৎ একজন পুরুষ মানুষ এভাবে জড়িয়ে ধরায় স্নেহা দ্রুত সরে গিয়ে বলল, কে আপনি? আমাকে এভাবে জড়িয়ে ধরছেন কেন? আমি তোমার ভাই হই। স্নেহা কিছুই বুঝল না। রুদ্র স্নেহাকে সব খুলে বলল। সব শুনে সে আবেগাপ্লুত হয়ে গেল। সে এবার রুদ্রকে জড়িয়ে ধরল, হাউমাউ করে কাঁদতে লাগল। অবশেষে সে নিজের আসল পরিবারের খোঁজ পেল। স্নেহাকে নিয়ে রুদ্র নিজের বাড়িতে ফেরে। নিপুণ স্নেহাকে দেখে অবাক হয়। রুদ্র সবার সামনে স্নেহার আসল পরিচয় বলে। নিপুণ খুব খুশি হয়। নিপুণ ও রুদ্রের বিয়ে সম্পন্ন হয়। অবশেষে তাদের পরিবার সম্পূর্ণ হয়। দূর থেকে এই দৃশ্য দেখে ফেলে দীপ্র। তার ভালোবাসার মানুষটা এখন অন্য কারো। তার ভীষণ কষ্ট হয়, কান্না পায়। সে দ্রুত স্থান ত্যাগ করতে করতে বলে, তুমি আমার ভাগ্যে ছিলে না নিপুণ। তাই হয়তো আমাদের এভাবে আলাদা হয়ে যেতে হলো। আনমনা হয়ে চলতে গিয়েই স্নেহার সাথে ধাক্কা খেল দীপ্র। স্নেহা পড়ে যেতে নিতেই দীপ্র তাকে ধরে নেয়। তারা একে অপরের দিকে অনিমেষ তাকিয়ে থাকে। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, জানি না গল্পটি কেমন হয়েছে। সবাই অবশ্যই গঠনমূলক মন্তব্য করবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।